আমাকে আইডেন্টিফাই করতে হবে। যেই ভদ্রলোকের ছবি আমরা দেখতে পাচ্ছি উনি টিম টু। টিম টু বলো। টিম টু অতুল। কাজী নুরুজ্জামান। কারেক্ট। টু গেটস প্লাস। আচ্ছা মাসুর, আমি স্কোরিং করতেছি, সমস্যা নাই। তুমি হচ্ছে একটু কোয়েশ্চেন পারলেও একটু পুরো ব্যাকগ্রাউন্ডটা বা আমি একটু আমি ব্যাকগ্রাউন্ডটা বলে অবশ্যই বলে দিচ্ছি। দিও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা। ছবিতে যে ভদ্রলোককে দেখা যাচ্ছে মেজর কাজী নুরুজ্জামান। উনি সেক্টর কমান্ডারদের মধ্যে মানে সেক্টর কমান্ডারদের মধ্যে সবচেয়ে সিনিয়র অফিসার ছিলেন। আহ, কে সেক্টর 7 এর দায়িত্ব দেওয়া হয় এবং ওনার বিশেষত্বটা হলো আমরা জানি যে মেজর জলিলকে রাজনৈতিক কারণে মুক্তিযুদ্ধে কোনো বীরত্বসূচক খেতাব দেওয়া হয়নি। মেজর কাজী নুরুজ্জামানকে বীরুত্তম খেতাবে ভূষিত করা হয়েছিল, কিন্তু উনি এটা প্রত্যাখ্যান করেন এবং ওনার যুক্তি ছিল যে আমি সেক্টর কমান্ডার ছিলাম, আমাকে ওইভাবে ফ্রন্ট ফাইট করতে হয়। যুদ্ধের পুরোটা টাইম বলতে গেলে আঙ্কারে বা আমার হেডকোয়ার্টারে বসে কাটিয়েছি। আমার সাধারণ সৈনিকরা, আমার সাধারণ জওয়ানরা এখানে এত কষ্ট করে যুদ্ধে করছে, তাদেরকে শ্রদ্ধা সূচক পদক না দিয়ে আমাকে দেওয়াটা এটা এক ধরনের তাদের প্রতি এক ধরনের অপমান হবে। এর জন্য আমি পদকটা প্রত্যাখ্যান করছি। আচ্ছা, তো গেল মেজর কাজী নুরুজ্জামান। এখন আমরা আরেকজন ভদ্রলোকের ছবি দেখি। মাসুর স্কোর কত দিব? +20। ওকে, ঠিক আছে। আর ছবি দেখছি তিনি একজন পলিটিশিয়ান। ছবি এখনো আসে নাই, তুমি কি হ্যাঁ আসছে এখন। কিন্তু কাজী আব্দুস সামাদ, বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী। হ্যাঁ, কাজী আব্দুস সামাদ। কাজী আব্দুস সামাদ না আব্দুস সামাদ না, কাজী আব্দুস সামাদ না ভাইয়া। আব্দুস সামাদ আজাদ। ঠিক আছে, আমি তোমার এটা দিচ্ছি, উত্তরটা নিচ্ছি। ভদ্রলোকের নাম আব্দুস সামাদ আজাদ। বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী। এবং যেটা হয়েছিল যে মুজিবনগর সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন খন্দকার মোস্তাক। খন্দকার মোস্তাকের চক্রান্তটা যখন ধরা পড়ে তখন তাজউদ্দিন আহমেদ একদম শেষের দিকে, মানে চক্রান্ত ধরা পড়ার পরে খন্দকার মোস্তাককে তখনই ক্ষমতাচ্যুত করা হয়নি, কারণ তখন তাকে ক্ষমতাচ্যুত করলে একটা নোংরা ব্যাপার স্যাপার হতো এবং মুজিবনগর সরকারের ভিতরে ফাটল এমন একটা মেসেজ জনগণের কাছে যেত। তো এটা যাতে না যায় জন্য আহ যুদ্ধের একদম শেষ পর্যন্ত খন্দকার মোস্তাককেই মন্ত্রী রাখা হয়, কিন্তু তার হাতে ওইরকম কোনো ক্ষমতা ছিল না। আর 22শে ডিসেম্বর থেকে আব্দুস সামাদ আজাদকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে 73 সালের নির্বাচনের পরে তাকে কৃষিমন্ত্রী করা হয় এবং 96 সালে যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন, ওই মন্ত্রিসভারও পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আব্দুস সামাদ আজাদ। বা আরেক একজনের একজনের ছবি দেখি। আচ্ছা,
+20 পাবে টিম 2। ওকে। একটা ছবি। ছবিটা কি এসেছে? এটা দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, ক্লু দেই। আহ, এই ভদ্রলোক পাকিস্তান সরকারের একজন বাঙালি কর্মকর্তা ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে উনি মুক্তিযুদ্ধে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। এরপরে যেটা হয়, টিম টু। টিম টু বলো ভাইয়া। হ্যাঁ, নুরুল কাদির। এই ভদ্রলোকের পুরো নাম নুরুল কাদির খান। পাকিস্তান আর্মির বর্বরতার প্রতি পাকিস্তান আর্মির বর্বরতায় ক্ষুব্ধ হয়ে উনি ওনার নামের থেকে খান উপাধিটা ত্যাগ করেন। দেশ স্বাধীন হলে পরবর্তীতে বাংলাদেশের প্রশাসনে যোগ দেন। এবং ওনার আরেকটা অবদান আছে স্বাধীন বাংলাদেশে, সেটা হলো আমরা যে আমাদের আম, অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ হলো গিয়ে গার্মেন্ট সেক্টর। ও হ্যাঁ, গার্মেন্ট সেক্টরে প্রথম ব্যক্তি যিনি কিনা দক্ষিণ কোরিয়া সফর করেন, এবং দক্ষিণ কোরিয়া সফর করে তিনি দেখেন মানে এই সেক্টরটার সম্ভাবনা বাংলাদেশে দেখতে পান। বাংলাদেশে গার্মেন্ট সেক্টর পরিচিত করার পিছনে আর কি ওনার অবদান আছে। মানে প্রথম প্রদর্শক এই ভদ্রলোককে বলা যেতে পারে। আচ্ছা, এবার প্রশ্নে যাই। আর একটা ছবি দেখি। আচ্ছা, এটাতে তো +20 পাচ্ছে, তাই না? +20। হ্যাঁ, ওকে। ছবি আসছে, ছবি আসছে। আচ্ছা, এই ভদ্রলোক প্রথম জীবনে মুসলিম লীগের একজন নেতা ছিলেন। পরবর্তীতে আহ, যখন পাকিস্তান হয় তখন আহ, মুসলিম লীগের নেতাদের আচরণে ক্ষুব্ধ হয়ে মুসলিম লীগের পূর্ব বাংলার নেতাকর্মীরা আহ, আওয়ামী মুসলিম লীগ গঠন করে 50 সালে। ও আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আর এই ভদ্রলোক ছিলেন হলো গিয়ে জেনারেল সেক্রেটারি। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু লোকের নাম কি? আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। টিম টু গেটস +20। এই ভদ্রলোকের নাম শামসুল হক খান। 1949 সালে, 1949 না, পাকিস্তানের প্রথম উপনির্বাচন হয় 1949 সালে টাঙ্গাইলে। এবং সেখানে তিনি খুররম খান কর্ণীকে পরাজিত করেন। এবং হয় যে পাকিস্তান সরকার বা মুসলিম সরকার
বিনা অজুহাত বিনা বিচারে ভিন্নবার ওনাকে কারাদণ্ডে দণ্ডিত করেন এবং কারাগারে থাকতে থাকতেই লোক উন্মাদ হয়ে যায়। 50-এর দশকের মাঝামাঝি টাইমে উনি উন্মাদ হয়ে গেছিলেন। ওনার কোনো খুঁজে পাওয়া যায়। ইউটিউবকে +20 দেওয়া হোক। আচ্ছা, পরের প্রশ্ন। প্রশ্ন কোনো পরের প্রশ্ন ছবি নাই কোনো, পরের প্রশ্ন মুখে মুখে করি। সিরাজ শিকদার বাংলাদেশের রাজনীতিতে বা স্বাধীন বাংলাদেশের রাজনীতিতে বিতর্কিত একজন চরিত্র, বর্ণময় চরিত্র। ভদ্রলোক কুয়েট, মানে তৎকালীন কুয়েট, যেটা ইস্ট পাকিস্তান ইনস্টিটিউট অফ ইস্ট পাকিস্তান যে ইঞ্জিনিয়ারিং স্কুল, সেখানকার ছাত্র ছিলেন। পন্থী ছাত্র ইউনিয়নে যোগ দেন এবং মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন। তো উনি মুজিবনগর সরকারের সাথে কোনো যোগাযোগ করেননি। তিনি নিজের মতো একটা বাহিনী গঠন করে অল্প কিছু শস্ত্র জোগাড় করে। আচ্ছা, কি বলবো, কি উত্তর দাও ভাইয়া? টিম 8। ভাইয়া বাহিনীটার নাম বলতে বাহিনীটার নাম বলতে হবে না ভাইয়া, সর্বহারা পার্টি বলেই দিলাম। টিম 7 কিছু বলতে চাও? ভাইয়া আমি তো বাহিনীটার নামই বলতাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাহিনীটার নাম জানতে চাচ্ছি না, বাহিনীটার নাম হলো কি, ওই ক্লুতেই আসতো। বাহিনীটার নাম বাদে আর কেউ কি বাজার দিবা? টিম 9 বলো। আচ্ছা, তোমরা হ্যাঁ সময় বলো। বাঁচানোর জন্য জাস্ট মাইক আনমিউট করে অ্যান্সার বলতে পারো, সমস্যা নেই। না ভাইয়া, পূর্ব বাংলার জাতীয় মুক্তি ফ্রন্ট ঠিক আছে, বাট এটা আমার প্রশ্ন না। ওনার সংগঠনের নাম বা ওনার ফ্রন্টের নামও জানতে যাচ্ছি না, তবে ধন্যবাদ। এগুলো তোমরা যেগুলা বলেছো প্রত্যেকটা ইসে আসতো, ক্লুতে আসতো। প্রশ্নটা আরো সোজা। আমার প্রশ্নটা হলো, ওনার হেডকোয়ার্টার, মানে সিরাজ শিকদারের হেডকোয়ার্টার ছিল বরিশাল। বরিশালের ঠিক কোন জায়গাটা? বরিশাল বিভাগের একটা জায়গাতে, ঝালকাঠির ওইখানে। এবং মানে ওনার হেডকোয়ার্টার যে জায়গাটাতে ছিল, সেই জায়গাটাকে সেই জায়গাটা এই মুহূর্তে একটা মোটামুটি বাংলাদেশের বিখ্যাত টুরিস্ট স্পট। হ্যাঁ, টিম 9 আবার বাজার দিয়েছো, বলো ভাই। টিম 9। টিম 9 উত্তর দাও ভাই। হ্যাঁ, টিম 9 গেটস +20। সিরাজ শিকদারের হেডকোয়ার্টার ছিল হলো গিয়ে ভীমরুলির পেয়ারা বাগান, এখন যেটা ঝালকাঠি জেলায় পড়ছে। ভীমরুলির পেয়ারা বাগানে 9 গেটস +20। আচ্ছা, একটু মাসুর, আমি একটু ইন্টারাপ্ট করি। আচ্ছা, সবাই একটু শোনো। তোমরা একটা জিনিস হয়তো দেখলা যে এখন প্রশ্ন শেষ করার আগে কেউ কেউ বাজার দিয়ে দিয়েছো। নর্মাল কুইজে যেটা হয়, প্রশ্ন শেষ করার আগেই যদি তোমরা বাজার দাও, একটা হচ্ছে কুইজ মাস্টার একটু বিরক্ত হয় এবং তখন সে জিজ্ঞেস করে যে আমার প্রশ্ন তুমি শেষ করো। যদি আমার প্রশ্ন শেষ করতে না পারো তাহলে মাইনাস খাবা। তো এটা যেহেতু প্র্যাকটিস সেশন, সো এখানে মাইনাস নাই। বাট মেইন কুইজে খেয়াল রাখবা জিনিসটা, প্রশ্ন শুনে তারপরে বাজার দেওয়াটা ওয়াইজ। আর হচ্ছে যে আরেকটা জিনিস আবার বলে দিচ্ছি, তোমরা চাইলে মাইক আনমিউট করে অ্যান্সার বলতে পারো। এখানে লেখাটা আসলে অনেক টাইম কনজিউমিং, বুঝছো? প্রশ্ন তো অনেকগুলো আছে, তোমরা যদি সবগুলোর উত্তর লিখে লিখে দাও, প্রশ্ন একটার পর একটা যেতেও সময় লাগবে, আমাদের সবার টাইমে লেংথেনিং হয়ে যাবে। তো মাইক আনমিউট করে বললেই হয়। আশা করি সবার নেটওয়ার্ক ভালো আছে, কোনো সমস্যা নেই, সবাই শুনতে পাচ্ছ সবার কথা। তো মাইক আনমিউট করে অ্যান্সার দিও ফ্লোর পাওয়ার পর, কোনো সমস্যা নেই। ঠিক আছে মাসুর, তুমি কন্টিনিউ করো।
দেশ মুসলিম সংহতির নামে আমেরিকার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য হলেও বা বিভিন্ন কারণে তারা হলো গিয়ে পাকিস্তানের পক্ষে ছিল যুদ্ধের প্রায় পুরোটা টাইম। তো আমার প্রশ্ন হলো মধ্যপ্রাচ্যের প্রথম কোন দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয়? মধ্যপ্রাচ্যের প্রথম কোন দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয়? কিন্তু বড় ভাই ইরাক ভাইয়া। ইরাক। মধ্যপ্রাচ্যের ইরাক প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় 1972 সালের খুব সম্ভবত 4 এপ্রিল। এবং ইরাক ইরাক তখন আমেরিকা পন্থী ছিল না। আমেরিকা তখন তো বিশ্ব দুইটা ভাগে মোরলেস বিভক্ত ছিল। তো ইরাক সোভিয়েত বলয়ই ছিল। ইরাক এবং সোভিয়েত ইউনিয়নের সম্পর্ক খুবই ভালো ছিল। আর ইরাক তাছাড়া হলো গিয়ে মধ্যপ্রাচ্যে রাজতন্ত্র বিরোধী একটা দেশ ছিল। ইরাক হলো গিয়ে প্রথম কোনো মুসলিম দেশ যারা কিনা হলো মধ্যপ্রাচ্যের কোনো দেশ তা কিনা হলো গিয়ে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছে। আচ্ছা, একটা প্রশ্ন সেটা হলো মুক্তিযুদ্ধের একদম শেষ দিকে অর্থাৎ ডিসেম্বর মাসে জাতিসংঘের সাধারণ ইউএন জেনারেল কাউন্সিলের মিটিং বসে। এখানে একটা বার্নিং ইস্যু ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ। তো, বাংলাদেশের মুক্তিযুদ্ধ। তো আমেরিকা বারবার যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপিত করে এবং সোভিয়েত এবং বারবার হলো গিয়ে সোভিয়েত বলয় দেয়। তো আমেরিকার প্রতিনিধি ছিলেন জাতিসংঘের, তিনি সিআইএ এর একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন এবং পরবর্তীতে তিনি রাষ্ট্রপতিও হন। কথা হলো কি কোন ভদ্রলোক মানে 1971 সালের জেনারেল অ্যাসেম্বলিতে আমেরিকার প্রতিনিধি পরিষদের সভাপতি কে ছিলেন? তিনি পরবর্তীতে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হন এবং ভাইস প্রেসিডেন্ট থেকে পরবর্তীতে প্রেসিডেন্ট হন। আচ্ছা, আরেকটু ক্লু দেই আর লাস্ট ক্লু দেই, সেটা হলো কি প্রেসিডেন্ট রিগানের ভাইস প্রেসিডেন্ট ছিল এই ভদ্রলোক। দিবেন কেউ? কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, টিম 6। টিম 6। টিম 6 গেটস +20। জর্জ বুশ সিনিয়র বা জর্জ H.W. বুশ। টিম 6 +20। পরবর্তী প্রশ্ন যাই, হলো হচ্ছে হ্যালো, হ্যাঁ মাসুর, মানে শোনা যাচ্ছে? হ্যাঁ কথা শোনা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে। 60-এর দশকে এক্সাক্ট সালটা মনে নেই, 62 সাল খুব সম্ভব, হ্যাঁ 62 সাল। 62 সালে আমেরিকার মদদে বা আমেরিকার নির্দেশে পাকিস্তান অন্য দুইটা দেশের সাথে পাকিস্তানের সম্পর্ক আগে থেকেই মোটামুটি ভালো ছিল এবং আমেরিকার নির্দেশে
একটা মোটামুটি কমিউনিস্ট বিরোধী জোট তোলার জন্য অন্য দুইটা দেশের সাথে চুক্তি করে, যেই এই জোটটাকে বলা হয়তো আরসিডি। তো আরসিডি ভুক্ত দেশগুলোর একটা হলো পাকিস্তান, বাকি দুইটা দেশের নাম জানতে চাচ্ছি। যে এই দুইটা দেশ মুসলিম প্রধান, এবং তারা এটাও বলেছিল যে পাকিস্তান যদি বহিঃশত্রুর দ্বারা সামরিকভাবে আক্রান্ত হয় তাহলে আমরা সৈন্য পাঠাবো। তারা যদিও সৈন্য পাঠায় নাই, অর্থ সহায়তা দিয়ে বা সামরিক সরঞ্জাম দিয়ে তারা অনেক সহায়তা করেছিল। আচ্ছা, আরসিডির মেম্বার পাকিস্তান বাদে বাকি দুটা দেশের নাম। একটা ইরান, আরেকটা জানি না। একটা ইরান, ঠিক আছে, ধন্যবাদ, +10 পাবা। 8 8 ইরান বাদে আর কোন অন্য দেশটার নাম বলতে পারবা? ইরান একটা, আর একটা টার্কি। টিম 7 আর টিম 8 দুইটা টিমকে +10 করে দেওয়া হোক। একটা হলো ইরান, একটা হলো তুরস্ক। তাহলে নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনের একটা ছবি দেখাই। এই মানে মুখে মুখে প্রশ্নটা করি। প্রশ্নটা হলো, আমি মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার সম্বন্ধে জানতে চাচ্ছি। 1973 সালে তখন আরব ইসরায়েল যুদ্ধ হয় আনোয়ার সাদাতের সময়। তো বাংলাদেশ মিশরের প্রতি বন্ধুত্বের নিদর্শন স্বরূপ এই সেক্টর কমান্ডারকে 1973 সালে বাংলাদেশ থেকে যে প্রতিনিধি দল যায় তার প্রধান করে পাঠান, এবং তার সাথে হলো গিয়ে প্লেন ভর্তি চা পাঠান। কথা হলো, এই সেক্টর কমান্ডার কে? ইরাকিরা, সরি, যাকে আরব ইসরায়েল যুদ্ধে 1973 সালে বাংলাদেশের প্রতিনিধি মন্ডলের সভাপতি বানানো হয়। ভদ্রলোকের হ্যাঁ, টিম 7। খাদেমুল বাশার। না ভাইয়া, খাদেমুল বাশার না। আমি ছবিটা দেখাই, এটা দেখো। খাদেমুল বাশার তো এয়ারফোর্সের, ইনি এয়ারফোর্সের না, ইনি স্থল বাহিনী। হ্যাঁ, টিম 8। শওকত। মেজর জেনারেল মীর শওকত আলী। টিম 8 কে +20 দেওয়া হয়। পরের প্রশ্নে যাব। উনি ছিলেন সেক্টর 5। সাথে ছিলেন। না, সাথে উনি কি 7-এ ছিলেন না 5-এ ছিলেন? 5-এ ছিলেন। এই সিলেট থেকে, মানে ইয়ার দিকে আর কি। 5 সিলেটের হওয়ার রংপুর। কথা। হ্যাঁ, সেটাই। পাঁচই হবে, সরি। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, সেক্টর বাংলাদেশের মুক্তিযুদ্ধ যখন শুরু হয়, একদম প্রথমে সেক্টর ছিল না। প্রথমে 4টা এরিয়াতে ভাগ ছিল। তো এটা হয়েছিল যে জিয়াউর রহমান তখন সেক্টর কমান্ডার, উনি তখন ব্রিগেড কমান্ডার হয়নি, তখনও ব্রিগেড কমান্ডার হন নাই। উনি
আহ, একটা ময়মনসিং এর ওইখানে ময়মনসিং নেত্রকোনা ওই সেক্টরটাতে একটা জায়গা আক্রমণ করে। ওইখানে পাকিস্তান আর্মির একটা দুর্ভেদ্য ঘাঁটি ছিল, এটা দখল করা খুবই দরকার ছিল। তো জিয়াউর রহমান প্রথম চোটে আক্রমণ করেন, এই ঘাঁটিটা দখল করতে পারেন নাই এবং ওনাকে যে সেক্টর কমান্ডার থেকে সরায় ব্রিগেড কমান্ডার করে দেওয়া হয়। এইটার পিছনে একটা বড় কারণ ছিল, এই ঘাঁটিটা দখল করতে উনি আহ, সমর্থ হন নাই। এই ঘাঁটিটা দখল করতে ওই টাইমে বাংলাদেশের আহ, মুক্তিবাহিনীর, মানে তখন মুক্তিবাহিনীর বেশিরভাগই হলো গিয়ে ইপিআর আর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে রিভল্ট করা সৈনিকরা, ট্রেইনড অনেক সৈনিক নিহত হন, শহীদ হন। পরবর্তীতে আগস্ট মাসের দিকে সেক্টর 11 সেক্টর কমান্ডার তাহের এই ঘাঁটিটা দখল করার জন্য চেষ্টা করেন। উনি একটা এলাবোরেট প্ল্যান করেন, কিছু মানে ওনার দুর্ভাগ্যের জন্য এবং কিছু ছোটখাটো বিষয়ের জন্য উনিও সফল হন নাই এই ঘাঁটিটা দখল করতে, এবং এই ঘাঁটিটা দখল করতে গিয়ে উনি ওনার পা হারান। পরবর্তীতে যুদ্ধের একদম শেষের দিকে নভেম্বরে ইন্ডিয়ান আর্মি এই ঘাঁটিটা দখল করতে সমর্থ হয়। কথা হলো, এই যে দুর্ভেদ্য ঘাঁটিটা 3 দফা যেই ঘাঁটিটা দখল করার জন্য যুদ্ধ করতে হয়েছে, এবং যেইটার জন্য মোটামুটি যেইটা দখল করার সাথে 2জন সেক্টর কমান্ডার জড়িত, এই ঘাঁটিটার নাম বা এখানে যুদ্ধ, হ্যাঁ, টিম 4 টিম 4 গেটস +20 কামালপুর, ঘাঁটিটা কামালপুর, 4 গেটস +20। আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নটা হলো, আহ চিটাগং বন্দরে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো কি রেডকিন পয়েন্ট। সোভিয়েত ইউনিয়নের নৌবাহিনীর একজন সদস্য অ্যালান রেডকিনের নামে এই জায়গাটার নাম রেডকিন পয়েন্ট। কথা হলো, আহ, একজন সোভিয়েত নৌবাহিনীর সদস্যের নামে বাংলাদেশের চিটাগং এর একটা জায়গার নাম কেন রাখা হবে? আমার প্রশ্নটা হলো, এই যে চিটাগং এর একটা জায়গার নাম রেডকিন পয়েন্ট রাখা হলো কি কারণে? এই জায়গাটার নাম রেডকিন পয়েন্ট রাখার মাহাত্ম্যটা কি? ইএসএস, কোনো টিম না পারলে আমি কি উত্তরটা দিয়ে দিব তাহলে? আহ, আর ক্লু এরকম নাই, মানে একটু ভাবলে এটার উত্তর মোটামুটি পারা যাবে। মানে সোভিয়েত ইউনিয়নের একজন নৌবাহিনীর সদস্য নামে রেডকিন ঘাঁটি করা হবে, মানে রেডকিন পয়েন্ট কেন করা হবে, নিশ্চয়ই এই ক্লু, বেশি ক্লু দিতে গেলে এটার উত্তরই বের হয়ে যাবে, অ্যাকচুয়ালি একটু ভাবলে হবে। আর একটু টাইম দিই, কেউ একটু ভেবে যদি উত্তর দেয় বা চিন্তা করে সেটা হবে। টিম 8, বলো ভাইয়া, ওখানে বলো। বলো যুদ্ধ করতে গিয়ে তার কথা শুনতে পাচ্ছি না। ভাইয়া ও শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ঠিক আছে। ভাইয়া রেড তার ফ্লিপে ফাইট করতে হ্যালো, হ্যালো, ভাইয়া
রেডকিন পয়েন্টে কিন্তু তার ফাইট করতে গিয়ে ওখানে আচ্ছা, একটা সমাধি তৈরি হয়। উত্তরটা ঠিক হলো না, আমি উত্তরটা দিয়ে দিই। উত্তরটা দিয়ে দিই। রেডকিন পয়েন্টের নাম রেডকিন পয়েন্ট হলো রেডকিন পয়েন্ট হলো যুদ্ধের একদম শেষের দিকে, যখন পাকিস্তান আর্মি বুঝে যায় বা পাকিস্তান যখন বুঝতে পারে যে তারা যুদ্ধটা হারতে যাচ্ছে, যে তার চান্স নাই আর, তখন তারা যেটা করে যে ভবিষ্যৎ বাংলাদেশ যাতে সহজে আহ, মাথা তুলে দাঁড়াতে না পারে বা তাদের যাতে পরবর্তীকালে প্রশাসন চালাতে অসুবিধা হয়, সেজন্য তারা যেটা করে চিটাগং বন্দরের বিভিন্ন জায়গায় তারা জল মাইন স্থাপন করে দিয়ে আসছিল। বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে তারা হলো গিয়ে মাইন বসায় দিয়ে আসছিল, যাতে বাংলাদেশে কোনো জাহাজ সহজে আসতে না পারে বা বাংলাদেশ থেকে কোনো জাহাজ বের হতে না পারে। সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের প্রতি বন্ধুত্বের নিদর্শন স্বরূপ তার নৌবাহিনীর ছোট্ট একটি অংশকে পাঠায়। তাদের কাজ ছিল মাইন সুইপ করা, মানে এই আহ, বা পয়েন্টে পয়েন্টে বিভিন্ন জাহাজকে ডুবাই দেওয়া হয়েছিল। সোভিয়েত নৌবাহিনী এই জায়গাগুলো সাফ করে দেয় এবং মাইন অপসারণ করে দেয়। মাইন অপসারণ করতে গিয়ে অ্যালান রেডকিন নামে একজন নৌবাহিনীর সদস্য আহত হন এবং তার আহ, শ্রদ্ধা জানায় এই জায়গাটার নাম রেডকিন পয়েন্ট করা হয়। আচ্ছা, পরের প্রশ্নে যাই। এই প্রশ্নটা মোটামুটি আজকের কুইজের শেষ প্রশ্ন। 1971 সালের মাঝামাঝি অর্থাৎ জুন জুলাই মাসে খুলনাতে পাকিস্তান সেনাবাহিনীকে সহায়তা করার জন্য একটা সংগঠন গড়ে তোলা হয় এবং এই সংগঠনের প্রতিষ্ঠাতাকালীন সভাপতি ছিলেন মাওলানা এ কে ইউসুফ। তো এই সংগঠনটার নাম এম ইউসুফ। এই সংগঠনটার নাম কি? যুদ্ধের পুরোটার টাইমে তারা প্রচন্ড ভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার করছে এবং আহ, প্রচুর গণহত্যায় তাদের অবদান আছে। এই সংগঠনটার নাম কি? হ্যাঁ, টিম 7। রাজাকার বাহিনী। হ্যাঁ, টিম 7 গেটস +20। একটা জিনিস সেটা হলো গিয়ে আমরা রাজাকার, আল বদর, আল শামস এই সবগুলাকে একসাথে করে ফেলি, আর সবগুলা সংগঠন কিন্তু এক না। রাজাকার গঠিত হয়েছিল প্যারামিলিটারি হিসেবে। রাজাকার গঠিত হয় জুন জুলাই এর দিকে এবং রাজাকারের ট্রেনিং একরকম ছিল। পরবর্তীতে তখন দেখা গেল যে সিভিলিয়ানরা, বিশেষ করে ছাত্ররা দলে দলে মুক্তিযুদ্ধে যোগদান করছে এবং মানে গেরিলা বাহিনীর বড় অংশই ছিল ছাত্ররা, ছাত্র যুবারা। সেইটাকে কাউন্টার করার জন্য পাকিস্তান আর্মি নির্দেশে পরবর্তীতে আহ পাকিস্তানপন্থী ছাত্র সংগঠন, মানে ইসলামী ছাত্র সংঘ, একটা ছাত্র শিবিরের প্রবর্তন সংস্থা, তাদের সদস্যদের বা ছাত্র সংঘ মনস্ক ছাত্রদেরকে নিয়ে আল বদর এবং আল শামস বাহিনী গঠন করা হয়। আল বদর এবং আল শামস পরে গিয়ে রাজাকার, এবং রাজাকার পুরোদস্তুর একটা প্যারামিলিটারি ফোর্স ছিল। এই আজকের কুইজের এটাই, মানে আজকের এই কুইজের লাস্ট কোশ্চেন এটাই ছিল। আমার প্রশ্নের সমাধান।
আচ্ছা, প্রত্যেকটা টিম যারা, হ্যাঁ, আবার বলো, সরি বন্ধু, সরি। আচ্ছা, মানে একটা মক কুইজ, একটা ফান কুইজ বা প্র্যাকটিস কুইজ টাইপের ব্যাপার ছিল, ব্যাপার না। কারা চ্যাম্পিয়ন হয়েছে বা কারা চ্যাম্পিয়ন হওয়া নাই, যারা চ্যাম্পিয়ন হয়েছে বা 1, 2, 3-এর ভিতর 1, 2, 3-এ যারা আছো তাদের অভিনন্দন এবং ধন্যবাদ। আর কাহিনী যেটা সেটা হলো গিয়ে যারা প্রথম 3টা টিমের ভিতরে নাই সেটাও কোনো সমস্যা না। কথা যেটা সেটা হলো কি কুইজ চালায় যাওয়া। এবং আমি আশা করব, আহ, ঝামেলা যেটা এখন, যেটা ঝামেলা হয় যে বাংলাদেশে ভার্সিটিতে কিন্তু খুব কম টিমই কুইজ করে। তো ঢাকা মেডিকেল যেন এই অবস্থাটা ভাঙে, তোমরা যেন আহ, দলে দলে কুইজ করতে যাও এবং মানে কুইজে ঠিকঠাক মতন পার্টিসিপেট করো। কারণ ঝামেলা যেটা সেটা হলো কি, এমন অনেক জায়গা আছে যারা 2 বছর আগে বা 1 বছর আগেও ভার্সিটি কুইজ আয়োজন করতো, কিন্তু কুইজারের অভাবে তারা আর করতেছে না। এবং যখন তাদেরকে বলা হয় যে ভার্সিটি কুইজ নাই কেন বা এইরকম, তো তাদের একটাই কথা থাকে যে ভার্সিটি কুইজের পার্টি হয় না, যেহেতু ভার্সিটি কুইজের প্রতিযোগী আসে না, কিন্তু হয়তো কেন quiz রাখবো। আশা করবো এই অচল অবস্থাটা যেন ভাঙে এবং ঢাকা মেডিকেলের থেকে যেন অনেকগুলা টিম, মানে ঢাকা মেডিকেল থেকে 3-4টা টিম গিয়ে বসে আছে, এরকম যেন হয়। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, ঠিক। আচ্ছা, আচ্ছা, মুক্তিযুদ্ধ বিষয়ে জানার জন্য সত্যি কথা বলতে বা যে কোনো বিষয়ে জানার জন্য সত্যি কথা বলতে বইয়ের বিকল্প নাই। এবং আরেকটা জিনিস সেটা হলো গিয়ে, বই কিন্তু লেখে একজন লেখক, লেখকের নিজের পছন্দ অপছন্দ থাকে, লেখকের নিজের আইডিওলজি থাকতে পারে, লেখকের নিজের দৃষ্টিভঙ্গি থাকে। তো কথা হলো গিয়ে, মানুষের কথায় কান দিয়ে কোনো লেখকের বই পড়া বন্ধ করবেন না। হ্যাঁ, অমুক বলতে পারে যে হ্যাঁ এই লেখক তো এই পন্থী, এই লেখক তো এই পন্থী, এই হোক, বই পড়বেন, সব ধরনের বই পড়বেন, পারলে সব লেখকেরই বই পড়বেন। বই পড়ে নিজের জ্ঞান বুদ্ধি করে নিজের একটা ধারণা করবেন, এটা হলো বিষয়। এখন দেখেন, ইতিহাস খুব লেয়ার্ড একটা জিনিস, ইতিহাসের সাদা এবং কালো পক্ষ খুব কম আছে। তো আর যে কোনো কিছু জানার জন্য বই পড়ার বিকল্প নাই। তো বই পড়েন, সব টাইপের লেখকের বই পড়েন। আহ স্বাধীনতা যুদ্ধের দলিল পত্রগুলো একটু ঘেটে দেখবেন, কারণ স্বাধীনতা যুদ্ধের দলিল পত্র অনেক বছর অনেক পরিশ্রম করে বাংলাদেশের অনেক বিখ্যাত বিখ্যাত মানুষজন এই গ্রন্থটা সম্পাদনা করছে, 16 খণ্ড। আহ স্বাধীনতা যুদ্ধের দলিল পত্রগুলা দেখবেন। এরপরে হলো গিয়ে এম আর আক্তার মুকুলের লেখা কিছু আত্মজীবনী মূলক বই আছে। তিনি আহ একদম সরাসরি মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলেন, ওনার বইগুলা পড়ে দেখবেন। আহ আহ, দেখো, মইদুল হাসানের বই আছে। আহ দেশি লেখকদের ভিতরে বিজেড খসরুর বাংলাদেশ লিবারেশন ওয়ার মিথস অ্যান্ড ফ্যাক্টস একটা বই আছে। এই বইটা আমি রিসেন্টলি পড়েছি এবং ভালো, বেশ ভালো। কথা যেটা সেটা হলো কি, মোটামুটি আর যেটা দেখবেন, আহ জ্যোৎস্না জননীর গল্প পড়বেন, খুব সুন্দর একটা উপন্যাস। অনেক কিছু হয়তো লেখক কল্পনাতে লিখছে বা নিজের মনের মাধুরী বিষয়ে লিখছে, বাট খুবই সুন্দর উপন্যাস। আরেকটা যেটা জিনিস এটা হলো গিয়ে, এই উপন্যাসগুলা বা যে কোনো গবেষণা গ্রন্থ শেষে অনেকগুলো উপন্যাস বা অনেকগুলো গবেষণা গ্রন্থের নাম লেখা থাকে, যেখান থেকে লেখকরা ইনফরমেশন গ্যাদার করে।
আপনি যদি একটা দুটা বই পড়েন সেখান থেকে আপনি মোটামুটি নেক্সট আরো আপনার যে 3-4টা বই পড়তে হবে সেগুলার পেয়ে যাবেন। এটাই, আর কিছু বলার নেই। ধন্যবাদ বন্ধু। প্যারা নাই। জানার আগ্রহটা। ধন্যবাদ বন্ধু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। শিওর 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 শিওর। আচ্ছা বন্ধু। হুম, sure. ইনশাল্লাহ বন্ধু, আমি চেষ্টা করবো অবশ্যই। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ ধন্যবাদ ভেরি ভাই। মাচ ভাইয়া আমাদের সময় দেওয়ার জন্য। ওয়েলকাম। সামনেও ভাইয়া জি ভাইয়া। ইনশাল্লাহ আমাদের আরো একটা আসলে ভালো হবে ভাইয়া, ইনশাল্লাহ সামনেও। ইনশাল্লাহ থাকবো জি ইনশাল্লাহ। ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। থ্যাংক ইউ। হম, মাসুর ভাইয়ার সাথে না সম্ভবত ব্যক্তিগত পরিচয় নাই ভাইয়া। হয়তো আগে কুইজে হয়তো বা দেখতে পারি, এমনি অবশ্য মানে পার্সোনাল অবশ্য পরিচয় নেই ভাইয়া। হ্যাঁ ভাই, স্কুল ছিল ভাই রংপুর ক্যান পাবলিক, আর কলেজ ছিল ভাই গভর্নমেন্ট সায়েন্স কলেজ। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা জি ভাইয়া, মাইশা আব্বুও তো করছে মিষ্টি। আচ্ছা হ্যাঁ, দু একটা কুইজ দিচ্ছি আগে, এমনি পার্সোনালি চিন্তা। আচ্ছা। আরে ভাই, এরকম কিছুই না। তো, এই, থ্যাংক ইউ। সমস্যা নেই।
সমস্যা নেই। থ্যাংক থ্যাংক ইউ ইউ। ভাইয়া ঠিক আমার আছে। আল্লাহ হাফেজ। ঠিক আছে। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। টাটা।